আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ডাকসু নির্বাচনের ফল পাওয়া গেল, কিছুক্ষণ আগে আমরা পেলাম। কাল সারা রাত লেগেছিল এই ভোটের রেজাল্ট পাওয়ার জন্য। অনেকে জিজ্ঞাসা করেছেন 40,000 লোকের ভোটের রেজাল্ট পেতে এত সময় লাগে কেন। সেটার একটা বাস্তবতা ছিল। আবার কেউ কেউ দু একটা অভিযোগ করেছেন, দু একজন প্রার্থীকে দেখলাম নির্বাচনের ফলকে প্রত্যাখ্যান করেছেন, এবং আবার কাউকে কাউকে দেখলাম নির্বাচনের ফলকে মেনেও নিয়েছেন। যেমন বারেক মজুমদারকে দেখলাম, আবার সেই সঙ্গে ছাত্র দলের যে সমর্থিত প্যানেল, সেই প্যানেলে যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তাকেও দেখলাম, তারা ফল মেনেও নিয়েছেন। কিন্তু এই যত কিছু আলোচনা আমরা করি না কেন, বাস্তবতা হয়েছে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। এই বিজয়ের পেছনের কারণটা কি? এটা কি আমাদের জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজকে। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আমি সরাসরি প্রশ্নে আসি, আপনার কাছে কি মনে হয় এই যে রেজাল্ট, এটা কেন এইভাবে রেজাল্টটা যে হলো, এটা হয়তো প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত, যার যার যেরকম হয়। আপনার কাছে এই রেজাল্টের আপনার বিশ্লেষণটা কি? এর পেছনে কি কাজ কাজ করেছে, কি ঘটনা কাজ করেছে? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে এরকম যে আসলে প্রথমত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে যে সংঘাতময় কোনো ঘটনা ঘটেনি, এটা আসলে খুব ইতিবাচক একটা দিক। আমরা দেখছিলাম রাতের বেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে। সেখান থেকে রক্ষা পেয়ে যে আসলে কোনো সংঘাত, সহিংসতা বা প্রাণহানি ঘটেনি, এটা আসলে খুব বড় একটা বিষয়। আমি এর জন্য আসলে সকল পক্ষকে, বিশেষ করে আসলে জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা, তাদের যে নেতৃত্ব, তারা যে কোনো সংঘাতে জড়ায়নি, তার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ঘটনাটা ঘটেনি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন, আপনি ফলাফলটা পছন্দ করেন আর না করেন, মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা রায় দিয়েছেন, তার একটা সিদ্ধান্ত জানিয়েছেন, তার প্রতি আপনাকে শ্রদ্ধা জানাতেই হবে, তার প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে, যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যদি আপনার আস্থা থাকে। তো আমি বলবো যে যারা আসলে সুচিন্তিত ভাবে এই মতামতটা দিয়েছেন, ভোট দিয়েছেন, হ্যাঁ, এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, আমি তাদের যে মতামত তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই। আর যদি আপনি ভোটের এই ভূমিধস বিজয় জামাত ইসলামী ছাত্র সংগঠন, তাদের যদি আপনি জয় পরাজয়কে ব্যাখ্যা করতে বলেন, তাহলে আমি একটা বিষয় শুরুতে আপনাকে বলতে চাই। এই নির্বাচনের 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের সাথে আমার কথা হচ্ছিল। আমরা ফোনে মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে, তার সাথে কথা হচ্ছিল। তো তিনি আমাকে একটা বিষয় জানিয়েছিলেন, সেটা হচ্ছে এরকম যে সাধারণত দেখা যায় বিভিন্ন অ্যানালাইসিসে যে মেয়ে প্রার্থীকে ভোট দেয় না। অর্থাৎ উমামা ফাতেমাকে নিয়ে যে অনেকের মধ্যে একটা প্রত্যাশা ছিল, অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ভিপি হতে যাচ্ছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা প্রায় অর্ধেক, তারাও খুব সম্ভবত উমামা ফাতেমাকে ভোট দেননি। এবং সেই ভোটের একটা পুরো অংশ, সেটা হয়তো আপনার শিবিরের প্যানেল, সাদিকা এবং ফরহাদের প্যানেল, সেই প্যানেলের আসলে ভোটটা হয়তো তারা পেয়েছেন। এবং এখনো পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র আমরা যা পাচ্ছি, তাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত সিংহভাগ নারী শিক্ষার্থী যারা বিভিন্ন হলের বা বিভিন্ন বিভাগের, তারা খুব সম্ভবত আপনার শিবিরের এই প্যানেলকে একচ্ছত্র ভাবে আপনার নির্বাচিত করেছেন বা তাদের প্রতি আপনার মতামত দিয়েছেন, যে কারণে আপনার এই ফলাফলটা এসেছে। এখন আপনার প্রশ্নের আরেকটা দিক ছিল যে এই ফলাফল হচ্ছে আপনার ভবিষ্যৎ কি। এই যে ফলাফলটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র শিবির প্রথমবারের মতো আপনার আধিপত্য বিস্তার করলো, অনেক ক্ষেত্রে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি দ্বারা অর্জন করলেন। এটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। এটাকে আপনি আমি একটু থামাই আপনাকে। এই যে আপনি একটা কথা বললেন যে আপনি ধারণা করছেন সম্ভবত মেয়েদের ভোটে শিবির এগিয়ে গেছে। তো
মেয়েদের ভোট আপনি আপনার ওই ব্যাখ্যাটা ঠিক আছে, আপনি একটা ব্যাখ্যা দিলেন যে মেয়েরা সাধারণত মেয়েদেরকে ভোট দিতে চায় না, সেই বিবেচনা হয়তো উমামা ফাতেমা ভোট পায়নি। কিন্তু আপনি দেখেন সাধারণ সম্পাদক পদে তো কোনো মেয়ে প্রার্থী ছিল না, কিন্তু সাধারণ সম্পাদকের পদে শিবিরের যে বিপুল ভোটে এগিয়ে যাওয়া, এটাও একটা সিগনিফিকেন্ট বিষয়। কিন্তু আবার পাশাপাশি ঠিক আছে উমামা ভোট না পেলেন, কিন্তু আবির তো ভোট পেতে পারতেন, মানে ছাত্র দলের তো ক্যান্ডিডেট যিনি ছিল তিনিও তো সেই একই হারে ভোট কম পেয়েছেন। কাজেই মানে এটার পেছনে অন্য কোনো সাইকোলজি কাজ করছে, অন্য কোনো মনস্তত্ত্ব কাজ করছে কিনা। কারণ আমরা সবাই কিন্তু জানতাম আগে যে বরাবরই হতো যে শিবিরের সঙ্গে মেয়েদের, মানে মেয়েদের যে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের শিবিরকে পছন্দ করবে না, এটাই একটা সাধারণ ধারণা ছিল অনেকের মধ্যে, এবং সেই ধারণা যে ভুল ধারণা, এটা তো এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো। তাহলে এইটা মানে কেন ভুল ধারণা হলো, কেন আগের ধারণাটা ভুল ছিল, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখেন, একটা একটা ভোটের ফলাফল অ্যানালাইসিস বা ভোটে একজন ভোটার কাকে ভোট দেন, সেটা আসলে একটা বিষয় নয়, মাল্টিপল কজ, অর্থাৎ মাল্টিপল বিষয় আপনার কাজ করে। হ্যাঁ, কেউ যদি মনে করে শুধুমাত্র একটা বিষয়ের প্রেক্ষাপটে আমলে নিয়ে মানুষজন ভোট দেন, প্রতিনিধি নির্বাচন করেন, এটা মনে হয় ঠিক নয়। হ্যাঁ, আমি আরেকটা কারণের কথা আপনাদেরকে আমি বলি, যেটা আমার কাছে মনে হয় এটা এটা সবার আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। সেটা দেখেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল, এই দুটো সংগঠন যারা যখন তাদের প্রধান দল অর্থাৎ মূল দল যখন ক্ষমতায় ছিল, এই দুটো ছাত্র সংগঠনের যে নিপীড়ক চরিত্র, এই দুটো ছাত্র সংগঠনের যে আপনার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা আপনার দানবীয় চরিত্র, সেই চরিত্রের কথা কিন্তু আপনার বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো করে জানে। ইভেন ধরেন ছাত্রদল দীর্ঘদিন ক্ষমতায় নেই, তারা ক্ষমতার বাইরে, তারপরে 5 আগস্টের যে পালাবদলটা ঘটলো, এই ঘটার পরে আমার কাছে মনে হয় ছাত্র দলকে যেভাবে আপনার রিফর্ম হয়ে, ছাত্র দলকে যেভাবে আপনার ইতিবাচক ভাবে আপনার ছাত্র সমাজের সামনে হাজির হওয়া দরকার ছিল, সেখানে মনে হয় কোথাও কোনো একটা ঘাটতি আছে। এটা একটা দিক। আর দুটো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে আপনাকে, ছাত্র শিবির তারা কিন্তু কখনো আপনার কেন্দ্রের ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতি করার সুযোগই পায়নি, কারণ জামাতে ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে কখনো যেতে পারেনি। তো ফলে ক্ষমতাসীন বা ক্ষমতার শীর্ষে আহরণ করে আপনার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের চরিত্রটা কি বা কি হতে পারে, সেটা কিন্তু ছাত্র সমাজ, দেশবাসী, আপনি এবং আমি সেটা কিন্তু এখনো জানি না। তো ফলে তাদের যে নিপীড়ক চরিত্র হয়ে ওঠার যে আপনার একটা সম্ভাবনা বা বা আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা কিন্তু আপনি আমি এখনো জানি না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে তারা একটা এখানে প্রিভিলেজ পেয়েছে, এবং সেজন্য প্রার্থীরা যখন আপনার ভোটাররা যখন আপনার তাদের প্রার্থীকে বাছাই করেছেন বা ভোটটার কথা চিন্তা করেছেন, সেটা আসলে শিবিরের জন্য একটা ইতিবাচক বিষয় হিসেবে কাজ করেছে বলে আমার ধারণা। কিন্তু এটাই মূল কারণ, এর ভিতরে আর কোনো কারণ নেই আমি তা বলছি না। আমার বিবেচনায় মনে হচ্ছে যে এই কারণগুলো আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকতে পারে ভোটারদের কাছে। জি, আমি বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, গত প্রায় 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। এটা কোনো নিয়ম ছিল না, কোনো আইন ছিল না, কিন্তু এক ধরনের মানে সম্মতি ছিল সকল রাজনৈতিক দলেরই, বিভিন্ন ছাত্র সংগঠনের। তো প্রায় 3 দশক পরে একটা সংগঠন মাত্র 1 বছরের জন্য ওপেন হতে পারলো, এবং 1 বছরের মধ্যে তারা এমন কি করলো যে এই ছাত্ররা সবাই হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিল। এটা কি এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন করছে শিবিরের, তাদের ব্যক্তিগত চরিত্র, বিনয়, অথবা তাদের প্রতি তাদের সিম্প্যাথি, এটাই কারণ? নাকি অন্য দলগুলোর যে অধ্যত্ত, অহংকার, সেখান থেকে নেগেটিভ ভাবে এখানে আসলো, এটাই কারণ? নাকি জাতীয় রাজনীতিতে এদের যে মাদার অর্গানাইজেশন, তাদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড গুলো এখানে কাজ করছে? আপনার কি মনে হয়? না, আপনি আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমার কাছে এখানে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলে এখন আমি মনে করি, যে আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে ধরেন শিবিরের বিপরীতে অন্য যে দুই শক্তি, ছাত্র দল এবং ছাত্রলীগ, প্রধান দুই শক্তি, ইভেন বাম যে প্ল্যাটফর্মের কথা আপনি বলেন, তাদেরকে তাদেরকে আসলে আস্থায় নেওয়ার চাইতে
এই শক্তি যারা যারা হয়তো দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে, হ্যাঁ তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে গিয়ে তারা অনেক আচরণ করেছে যেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা যে এতদিন নিপীড়নের শিকার হয়েছে এবং অন্য দুই চরিত্র তাদের চাইতে বেশি খারাপ বলে প্রমাণিত হয়েছে ছাত্রছাত্রীদের সামনে, হয়তোবা যে কারণে আমার মনে হয় যে তারা আসলে এই সুযোগটা পেয়েছে, এবং আমি বলবো যে অধিকতর একটা বেটার প্ল্যাটফর্ম হিসেবে আপনার ছাত্রছাত্রীদের ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বলে আমার ধারণা। এই কারণে আপনার এই জয়টা হয়ে থাকতে পারে বলে আমি আমি মনে করছি। এখন আমার শেষ প্রশ্ন আজকে আলোচনা, যে এই নির্বাচনটা হলো ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিধর জয়, আমরা সবাই জানি ইসলামী ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন অথবা তাদের ভাতৃপ্রতিম যাই বলি না কেন, জামাতে ইসলামের তারা একটা সংগঠন। তো জামাতে ইসলাম জাতীয় রাজনীতি করছে এবং তারা এককভাবে এখন একসময় বিএনপির সঙ্গে ছিল, এখন বিএনপি থেকে সরে এসে তারা এককভাবে রাজনীতি করছে। এর মধ্যে সারা দেশে 1 বছরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির একটা ইমেজ তৈরি হয়েছে, নেগেটিভ হোক পজিটিভ হোক হয়েছে, জামাতেরও হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই ডাকসু নির্বাচনের যে রেজাল্ট, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে? না, দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খুবই স্পর্শকাতর প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এর পরবর্তীতে বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন গণঅভ্যুত্থানের ঢাকা ইউনিভার্সিটি একটা প্রাণ কেন্দ্র। ওকে, এখান থেকে অনেক কিছু ইনিশিয়েট হয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের যে গভীর প্রভাব থাকবে এবং সেই ফলাফল যে অনেক কিছুকে প্রভাবিত করবে, তাতে মনে হয় খুব একটা সন্ধিহান হওয়ার সুযোগ নেই। এটা অবশ্যই করবে, কিন্তু আবার এটাও একটা প্রয়োজন যে আহ এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদের নির্বাচনের মাত্র 1 বছরের কমিটির জন্য একটা ফলাফল। হ্যাঁ, এটা যদি কেউ মনে করে যে এটাই সবকিছুকে নির্ধারণ করে দেবে, আমার কাছে মনে হয় সেটা আবার মানে অতি সরলীকরণ। আমার কাছে মনে হয় সেটা আপনার অতি আত্মবিশ্বাস যোগানোর মতো বিষয়। যেমন খুব সহজ কথা, রাষ্ট্রপতি দিতে গেছেন বলে কি আগামীতে আপনার জামাতে ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে? আমি আমি এই ব্যাপারটাকে এত 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 সহজ সরল মনে করি না। জাতীয় রাজনীতি, জাতীয় রাজনীতির ভোট, জাতীয় রাজনীতির সমীকরণ, সেগুলো সেগুলো অনেক বড় বিষয়। আর যখন আপনি একটা দেশের সরকার গঠনের কথা বলছেন, তখন আসলে ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার থাকে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ থাকে। তাদেরকেও যে আপনি একেবারে মুছে ফেলতে পারবেন, তাদেরকে আপনি যে একেবারে পাত্তা দেবেন না এবং এই রাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে আপনি সরকার গঠন করে ফেলবেন জাতীয় নির্বাচনে, আমি সরকার গঠনের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে এটা কি ওই জাতীয় রাজনীতিতে অথবা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? না, আমি বিজয়টা নয়, প্রভাব ফেলা মানে চূড়ান্ত বিজয়ের কথা বলছি না। আগে হয়তো মানে আপনার 10টা পেতেন, এখন কি 15টা পাবেন কিনা, মানে এটা কোন রকম প্রভাব ফেলবে কিনা, এটাই বলতে চাচ্ছি। না, আপনি যেটা বলেছেন সেটা আসলে আসনগত দিক থেকে, অর্থাৎ 10টার জায়গায় 15টা, 20টা বা 25টা আসনের দিকে আপনার পরিবর্তন হবে কিনা সেটা বলা মুশকিল। কিন্তু আসলে এই বিজয়ের ফলে জামাতে ইসলামের কর্মীরা, শিবিরের কর্মীরা যে নতুন করে অনুপ্রাণিত হবেন, তারা যে আসলে তারা আত্মবিশ্বাস পাবেন, তাতে তো কোনো সন্দেহ নেই। এটা তো ঘটবেই ডেফিনেটলি। কিন্তু আবার একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার যখন আপনার কেউ রাজনীতিতে এক স্টেপ এগিয়ে যায়, তখন কিন্তু তার প্রতিপক্ষরাও নানাভাবে নতুন করে আপনার নানা ধরনের কৌশল তৈরি করেন বা নানাভাবে কৌশলী হন। এখন ধরেন রাজনীতির মাঝে বর্তমানে আপনার একটা লিকুইড সিচুয়েশন বিরাজ করছে বাংলাদেশে। আসলে কেউ আসলে বলতে পারছে না যে আসলে রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে নির্ধারিত হবে। তো তারা যেমন আত্মবিশ্বাসী হয়ে নতুন করে পরিকল্পনা করে সামনে এগোতে পারবেন, এটা যেমন ঠিক, আবার তো এটাও ঠিক ধরেন ধরেন মাঠে যারা আপনার জামাতে ইসলামের প্রতিপক্ষ যে সকল গ্রুপ আছে, বিএনপি তো প্রকাশ্য প্রতিপক্ষ, বাম রাজনীতিবিদরা আছেন, ইভেন আওয়ামী লীগও আছেন। আপনি যদি মনে করেন আওয়ামী লীগ একেবারে নেই, তা কিন্তু নয়। হ্যাঁ, তাদেরও তো ক্ষমতা, প্রভাব, ভোট অনেক কিছু আছে। তো তারাও তো নতুন করে আরেকটা সমীকরণ, নতুন করে কৌশল নিয়ে সামনে আসতে পারেন। তো সেই কৌশলটা জামাত কিভাবে আপনার মোকাবেলা করবে, সেই কৌশলের বিপরীতে জামাত আসলে আবার নতুন করে কি কৌশল আপনার নির্ধারণ করবে, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে। তো আমি বলবো যে ডেফিনেটলি এই জয়টা শিবির এবং জামাতের জন্য ইতিবাচক, কিন্তু সেটাই যে আসলে আসন বৃদ্ধি, ক্ষমতার কাছাকাছি যাওয়া, এগুলোকে পরিপূর্ণভাবে নির্ধারণ করবে, এতটা সরলীকরণ মনে হয় না। এতটা সরল করে আসলে বলা যায়। আমি আপনার কাছে শেষ প্রশ্ন করি,
আচ্ছা, আমি আপনাকে শেষে একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে ডাকসু নির্বাচনটা, আমি ডাকসু নির্বাচনে আজকে আলোচনায় সীমাবদ্ধ থাকছি। এই যে ডাকসু নির্বাচনটা, আমি যদি আপনাকে সোজা কথায় বলি যে এটা কি মানে শিবিরের সাফল্য, নাকি শিবিরের যারা প্রতিপক্ষ ছিল তাদের ব্যর্থতা, নাকি দুটোই? না, আবারও বলি মাসুদ কামাল, আমি 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 এর আগেও আপনাকে বলেছি যে একটা নির্বাচনের ফলাফল কিন্তু একক কোনো কারণে হয় এটা বলা যাবে না। এখানে অনেক কিছুর আপনার সমন্বয় ঘটে, অনেক ধরনের চিন্তা বিবেচনা, অনেক কিছুকে মূল্যায়ন করার প্রেক্ষাপটে এটা ঘটে। তো ধরেন আমি আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি যে ধরেন ছাত্র দল, ছাত্র লীগের যে হচ্ছে আপনার চরিত্র, ছাত্র দলের আপনার সেই চরিত্রটা ক্ষমতাসীন হয়ে এই দফায় আমরা এখনো দেখিনি, কিন্তু ছাত্রলীগের তো একটা নিপীড়ক চরিত্র ছিল। কিন্তু আগেও আপনার ছাত্র দল যখন ক্ষমতাসীন ছিল তখনও তো তার একটা নিপীড়ক বা আপনার একটা একটা ধরনের চরিত্র ছিল, যে চরিত্রটা ছাত্র সমাজ পছন্দ করে না। তো এটা তো ডেফিনেটলি একটা বিবেচ্য বিষয়। আবার শিবিরের যে সকল কৌশল, শিবিরের যে সকল আপনার প্রক্রিয়া, সেটা আসলে ভেতরে ভেতরে কতটুকু আপনার ভূমিকা রেখেছে সেটা আমার পক্ষে এখনই পরিষ্কার করে বলা আসলে সম্ভবপর নয়। এটা নানা বিষয় বিবেচনার দরকার আছে, নানা বিষয়কে পরীক্ষা করার দরকার আছে, হ্যাঁ, এবং নানা বিষয়কে আমলে নেওয়ার দরকার আছে। তারপরে আমার ধারণা হয়তো 2-3 মাস পরে বা আরো একটু বেশি সময় পরে আপনি হয়তো যথাযথভাবে বলতে পারবেন যে এই ভোটের ক্ষেত্রে আসলে নিয়ামকের ভূমিকা কোনগুলো ছিল। এটা এই মুহূর্তে বলা একটু কঠিন বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডাকসু নির্বাচনের ফলাফল এবং এর প্রেক্ষিতে সারা দেশের মানুষের মধ্যে এই ঘটনাটা কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন। এই বিষয়টা নিয়ে আমরা আরো বিশ্লেষণ করব, বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করব, আমরা নিজেরাও কিছু কথা বলবো। আশা করি সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।